পরম ঈশ্বরের কাছে। শ্রী ভগবতী সমেত শ্রী ভগবতী হরি ওম দর্শন। মহারাজকে প্রথম প্রণাম জানিয়ে উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলছি। লাস্ট ভাইরাস অ্যাটাক, করোনা ভাইরাসের পরে অ্যাডেনো ভাইরাস অ্যাটাক একটা চলছে। প্রচুর বাচ্চা অসুস্থ, হসপিটালে রাখার জায়গা নেই। ইভেন প্রাইভেট সেক্টরে আমরা যারা কাজ করি আমাদেরও ভীষণ প্রেশার চলছে। এবং লাস্ট প্রায় 2-3 মাস ধরে রাত্রি 1টা-1:30টা অবধি আমাদের হয়তো কাজ করতে হচ্ছে, তারপরে আমরা ঢুকি। এবং সৌভাগ্যক্রমে আজকের দিনটা আমার বিকালবেলাটা একটা অফ ডে ছিল। এরকম দিনে খুব আমি গর্বিত, আনন্দিত এবং সৌভাগ্যবান যে মহারাজ সহ এত বরেণ্য মানুষের সংস্পর্শে এরকম একটা শুভ দিনে আসতে পেরে। প্রথমে বলে রাখি, মহারাজ যে জায়গায় শেষ করেছিলেন সেগুলো পূর্তি উপলক্ষে এতগুলো মানুষের উৎসাহজনক যে সমাবেশ ঘটলো বিকালবেলাতে, একটা অপূর্ব যে সুন্দর সমাবেশ, একটা শৃঙ্খলা, একটা গান, যার মধ্যে দিয়ে একটা সুন্দর সঙ্গীত, একটা সুন্দর পরিবেশ তৈরি হলো। সেইটাকে উপভোগ করা প্রত্যক্ষ অনুভূতি, যেটা বিবেকানন্দের মতে, সেই প্রত্যক্ষ যে অনুভূতিটা পেলাম, আমি নিজে একজন সৌভাগ্যবান বলে নিজেকে মনে করছি। এই যে স্পিরিচুয়ালিটির এত ইম্পর্টেন্ট, আমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে আমরা অনেক বেশি বুঝি, কারণ আমাদেরকে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। এবং এই যে স্পিরিচুয়ালিটি আজকে এত সারা ওয়েস্টার্ন কান্ট্রি ভারতের কাছ থেকে শিখছে, আমাদের 70-80তম গুণের ইন্টারাকশন হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্দ্রিয়গুলো, যেখানে ক্যাপাসিটি, আমি চোখে দেখছি, আমি কানে শুনছি, আমি তার রিয়াকশন দেখাচ্ছি। 21-এর আগে পশু পাখিরা অনেক আগে বুঝতে পারে এবং তারা উঠতে শুরু করে। কারণ কি, তাদের যে ইন্দ্রিয়ের যে প্রখরতা হিউম্যান বিংসের চেয়ে, মানুষের চেয়ে বেশি। ঠিক তেমনিভাবে বিভিন্ন কিছু বার্ডস আছে, তাদের দৃষ্টিশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। তার মানে প্রকৃতির মধ্যে আমরা দেখি যে আমরা যতই বুদ্ধিমান হই, বিভিন্ন ইন্দ্রিয়ের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন পশু বা পাখি থেকে অনেক পিছিয়ে আছি। ঠিক তেমনিভাবে এই স্পিরিচুয়ালিটি হলো এমন একটা যোগ, এমন একটা জায়গা যেখানে আমি নিজেকে কনসেন্ট্রেট করতে, মনকে শান্ত সমাহিত করতে করতে আমাকে ইন্দ্রিয়কে জয় করে ইন্দ্রিয়ের উপরে উঠতে পারি। অর্থাৎ পত্রেন্দ্রিয় যাকে বলা হয়, আই ক্যান যে চক্ষু কর্ণ। দেখবেন প্রচুর ভালো ভালো ছেলে প্র্যাকটিক্যালি আমরা দেখি যে লেখাপড়া শিখছে, সামান্য হয়তো একটু ব্যর্থতা এসেছে জীবনে, দুম করে সুইসাইড করে বসবে। তার কারণ ছোটবেলা থেকে আমরা কিন্তু এই যে বিজ্ঞান, এই যে বেসিক শিক্ষা, যে মনের যে গঠন, সেই গঠনটার উপর জোর দিই না। এই যে মহারাজ বললেন র্যাট রেস, অ্যাকচুয়ালি আমাদের বাবা মা শেখায় বড় হতে হবে। কিরকম বড়? প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার হও, প্রচুর টাকা রোজগার করো, প্রচুর নাম হোক, বা বড় পলিটিশিয়ান হও, ভালো ভালো জায়গায় তোমার ক্ষমতা প্রদর্শন করো। কিন্তু কেউ একবারও ভালো করে বলে না তুমি মানুষ হও, যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার। কারণ তোমাকে আলটিমেটলি তোমার নিজের যাবন একটা লিমিটেড পিরিয়ড তুমি পৃথিবীতে থাকবে, এই জাগতিক অবস্থার মধ্যে থাকবে। সেই সময়টা তোমাকে অতিবাহিত করতে হবে। আমরা সবাই চাই আনন্দে থাকতে। তাহলে কি এমন জিনিস আছে যাতে আমরা করতে পারবো? তার কথাই বলে স্পিরিচুয়ালিটি। এই যে আজকে মন্দির, অনুষ্ঠান, মসজিদ, বিভিন্ন রকম যে এইসব দেবস্থানগুলো তৈরি হয়, তার কারণ হচ্ছে দেবতা সেখানে না থাকুক, দেবতা প্রত্যেকে আমাদের হৃদয়ের মধ্যে এক অখণ্ড অনন্ত হবে, সচ্চিদানন্দ রূপে বিরাজমান। যা আমার কাছে আছে, তা মহারাজের কাছে আছে, তা আপনার কাছে আছে। যে সবচেয়ে পাপী বলি তার মধ্যেও সে একই জিনিস আছে। চেঞ্জ কিছু প্রকার ভেদে নয়, তার পরিমাণগতভাবে। আমার কাছে বেশি আলো যদি আসে, সেটা হচ্ছে আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য। একই আয়না সবার মধ্যে বর্তমান, আমার আয়নার মধ্যে কম ধুলো পড়ছে, তার আয়নার মধ্যে হয়তো বেশি ধুলো পড়েছে। স্পিরিচুয়ালিটি শেখায় সেই ধুলোটাকে সরাতে, আস্তে আস্তে সে আয়নাটাকে স্নিগ্ধ না করতে পারি, আনন্দময় না করতে পারি, তাহলে আমরা কোনো কাজে ঠিক করে মন দিতে পারবো না। আর যদি মনকে ঠিকভাবে না কোনো কাজে নিয়োজিত করতে পারি, তখন আমরা কিন্তু সেই কাজটাই কখনো সাফল্য লাভ করবো না। যে কারণে সব সময় বলা হয় সৎসঙ্গ অর্থে নিঃসঙ্গ তত্ত্ব, নিঃসঙ্গ অর্থে নির্মোহ তত্ত্ব, নির্মোহ তত্ত্বে নিশ্চল তত্ত্ব, নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। সবসময় সৎসঙ্গ, সৎ মানুষের সঙ্গে সংস্পর্শে থাকা উচিত। একটা, আমি বেশি দেরি করছি না, একটা গল্প আছে পুরাণে, যে নারদকে
নারদ গিয়ে আমাদের নারায়ণকে বললেন, হে প্রভু, আপনি শুধু সৎসঙ্গের কথা বলেন, কি সৎসঙ্গ, কি এমন তার প্রভাব আছে? তখন ভগবান স্মিত হেসে বললেন, তুমি পূর্ব দিকে যাও, যার সঙ্গে দেখা হবে তাকে জিজ্ঞাসা করে উত্তর পাবে। নারদ পূর্ব দিকে 2 কিলোমিটার গিয়ে দেখতে পেলেন একটা গুবরে পোকা। নারদ তাকে ভগবান বলেছেন বিশ্বাস করে তাকে জিজ্ঞাসা করলেন, সৎসঙ্গ কি? যখনই বললেন সঙ্গে সঙ্গে গুবরে পোকাটা মারা গেল। নারদ খুব দুঃখ পেলেন, অবাক হলেন, ভগবানকে বললেন, হে প্রভু, আপনি বললেন এই ঘটনা। ভগবান স্মিত এসে বললেন, ঠিক আছে, তুমি পশ্চিমে যাও, 4 কিলোমিটার উত্তর পেয়ে যাবে। পশ্চিমে গেলেন, দেখলেন এক কাঠঠোকরা পাখি কাঠ ঠোকরাচ্ছে। নারদ অবাক হয়ে তাকে আবার জিজ্ঞাসা করলেন, হে কাঠঠোকরা পাখি, বলো তো এই সৎসঙ্গের কি উপযোগিতা? কাঠঠোকরা শুনে সাথে সাথে মারা গেল, গাছ থেকে পড়ে গেল। নারদ প্রচন্ড বিষণ্ণ হয়ে গেলেন, এ কি কথা, প্রভু বলছেন আমার সঙ্গে ছলনা করছেন। তিনি আবার তার কাছে গেলেন, প্রভু বললেন, আবার বললেন তুমি উত্তরে যাও। উত্তরে গিয়ে দেখা হলো একটি সুন্দর গাভীর সাথে। গাভী একই, তিনি ভয়ে ভয়ে গাভীকে প্রশ্ন করলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গাভীটিও মারা গেল। তখন ভগবানের কাছে এসে নারদ অপরাধীর মতো বললেন যে, প্রভু আর আমাকে বলবেন না। ভগবান বললেন, দেখো উত্তর তোমায় পেতেই তো হবে, তোমার মনে প্রশ্ন জেগেছে, তুমি ঋষি শ্রেষ্ঠ, তোমাকে উত্তর পেতে হবে, তুমি দক্ষিণে যাও। দক্ষিণে গেলে তখন তিনি গিয়ে দক্ষিণে 16 কিলোমিটার যাওয়ার পরে ওকে বলে দিলেন যে এক রাজার পুত্রকে তুমি জানবে। দেখলেন সেখানে রাজত্ব চলছে, রাজত্বে রাজা তাকে পেয়ে খুশি হয়ে তার পাদও বরণ করলেন, পা ধুইয়ে দিলেন এবং বললেন, প্রভু আপনার কি চাই? তখন নারদ বললেন যে আপনার পুত্রের সঙ্গে আমি দেখা করতে চাই। যখন পুত্রের কাছে গেলেন, সেই রাজপুত্র হঠাৎ সেই শিশুপুত্র, নিউবর্ন বেবি, সদ্যজাত, সে বলল, তাকে যখন নারদ জিজ্ঞাসা করলেন, হে শিশু, সৎসঙ্গ কি? শিশুটি হঠাৎ কথা বলে উঠল, আমি। বারবার তিনি জিজ্ঞাসা করলেন, সৎসঙ্গ কি? প্রত্যেকবার তার উত্তর হলো, আমি আমি আমি। তখন নারদ অবাক হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু এ কি আপনার ছলনা? এতবার গেলাম, কোনো উত্তর পেল না। তখন ভগবান বললেন, আপনি ঋষি শ্রেষ্ঠ মানুষ, আপনি হয়তো ব্যাখ্যা করতে পারলেন না। আপনি সেই যে সৎ মানুষ, আপনার সংস্পর্শে প্রথম গুবরে পোকাটি একজন সাথে সাথে তার এই পার্থিব দুঃখময় জীবনকে শেষ করলো, দ্বিতীয়বারে গিয়ে জন্মগ্রহণ করলো কাঠঠোকরার কাছে। সেই কাঠঠোকরার কাছে আপনি যখন সংস্পর্শে গেলেন, সেই ঋষির সংস্পর্শে সেই কাঠঠোকরা মৃত হয়ে মানুষের আগের রূপ গাভী ধারণ করলো। আবার গাভীর কাছে যখন গেল, সেই গাভী সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ করলো রাজার পুত্র হিসেবে, রাজ চক্রবর্তী হিসেবে। তার মানে দেখুন, আপনি একজন ঋষি, সামান্য আপনার সংস্পর্শে একজন সামান্য শুয়াপোকা রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলো। এবার বুঝুন সৎসঙ্গের কি উপযোগিতা। আজকে এরকম একটা অনুষ্ঠানে এই এতগুলো এতজন মানুষের শুভ ইচ্ছার সমাবেশ দেখে আমার সেই কথাটি বসে বসে মনে হচ্ছিল, সৎসঙ্গ আমাদের জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখবেন শ্রীরামকৃষ্ণদেব কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কাছে জন্মগ্রহণ করেছিলেন। মহাপুরুষদের যে পরিবেশ আমরা যদি ভালো করে পঠন পাঠন করি, দেখবেন প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি জড় সবার মধ্যে সমানভাবে বিরাজিত। আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে নিজের মন পরিষ্কার করলেই আমাদের সেই আমরা জানি এই কঠিন যে আমাদের যে জীবনযাত্রা, প্রত্যেকটা জীবনের মৃত্যু নিয়ে যখন আমাদেরকে বাঁচানোর লড়াই লড়তে হয়, তখন সেই শক্তি পরম শক্তিরূপে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে শক্তি যোগায়। তাই আমি প্রার্থনা করব আজকে এরকম একটা শুভ অনুষ্ঠানে আমরা যেন এই কথা মনে রেখে সেই ঈশ্বরের কাছেই তার প্রার্থনা করে আমাদের মনের ভিতর তার যে ইচ্ছা শক্তি, তার যে সত্যগুণ, সেগুলো জাগরিত করে আমাদের সামনে জীবনগুলো অতিবাহিত করতে পারি। এটুকু বলি শেষ করলাম। নমস্কার। নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ফাল্গুনী গুপ্ত মজুমদার, দাদার কাছে কিছু শুনি। মহারাজকে প্রণাম জানিয়ে, অতিথিবর্গকে শ্রদ্ধা জানিয়ে, গ্রামবাসীদের ভালোবাসা জানিয়ে সামান্য যে কটি কথা বলতে চাই করে উঠেছি, তাই আমি গর্বিত। বিভিন্ন জায়গাতে আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামের যে ভালো দিকগুলি আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করি। আজ মহারাজের কাছে এই কথাটা শুনে আমি শিহরিত হচ্ছি। উনি বলেছেন যে মা অন্নপূর্ণা আমাদের সঙ্গে আছেন, এবং আছেন বলেই
আজ 50 বছর ধরে তিনি আমাদের সেবা নিচ্ছেন। এটাই আমি আপ্লুত হয়ে গেছি এবং আমরা গ্রামবাসীরা আমরা গর্বিত। আমরা মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই, যাতে আমরা আরো 50 বছর, আরো 50 বছর, আরো 100 বর্ষ তার সেবা করতে পারি। আরেকটি বিষয় মহারাজ যেটা বললেন, শিব সর্বেশ্বর, সর্বাধিপতি হয়েও তিনি অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাচ্ছেন, সেটা হলো ভক্তি। এবং তিনি যেটা বললেন, খুব কম মানুষই সেটা দিতে। আমাদের গ্রামের মধ্যে এই ভালোবাসা বিষয়টি কিন্তু খুব প্রকট। সমাজতন্ত্র ও সাম্যবাদের কথা বলা হয়, সেই জিনিস আমি নিজে দেখেছি এই গ্রামের ছেলে হয়ে। আমি দেখেছি জমির যিনি মালিক এবং জমির যে শ্রমিক, দিনের বেলা তারা জমিতে চাষাবাদ করছে, মালিক ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করছে, শ্রমিক সেই রোদে জলে সে ধান রোপণ করছে, ধান কাটছে। কিন্তু সন্ধ্যেবেলা সেই মালিকের বাড়িতে ওই শ্রমিক বসে বসে একসঙ্গে তাস খেলছে। বিভিন্ন অনুষ্ঠানের সময় একসঙ্গে যাত্রা হতো, যাত্রায় রিহার্সাল দিচ্ছে এবং যাত্রার বিষয় অনুযায়ী জমির যিনি মালিক তিনি করছেন বাড়ির চাকর, আর জমির যে শ্রমিক সে অভিনয় করছে বাড়ির মালিক। এটা ভালোবাসা ছাড়া সম্ভব হয় না। এই ভালোবাসা আমাদের গ্রামে আছে, তার জন্য আমি গর্বিত। রাজনৈতিক দ্বন্দ্ব আছে কিন্তু কলহ নেই, তাই 50 বছর হতে পেরেছে। যদি থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব কখনোই হতো না। প্রত্যেকটি ছেলে সে যে দলই করুক, যাই করুক, কিন্তু একসঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে এই কার্যকে উদ্ধার করছে, এই কাজটা করছে, তাই এতদিন ধরে করছে। শুধু তাই নয়, আমাদের গ্রামে উৎসব প্রচুর। এই কিছুদিন আগে দোলের সময় চড়ক পূজা, শিবের আছে, অন্নপূর্ণা আছে, দুর্গা পূজা হয় এবং সেখানেও কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটা খুব কম গ্রামেই আছে, এত কিছু হচ্ছে। যদি ওই দ্বন্দ্ব, ওই কলহ, ওই হিংসা, ঈর্ষা এগুলো যদি প্রকট হতো তাহলে এটা সম্ভব হতো না। দারিদ্র আছে, কিন্তু সে দারিদ্র কখনোই আমাদের পথ রোধ করে দাঁড়াতে পারেনি আর দাঁড়াতে পারবে না, এই আশা আমি করি। আমি শেষে মা অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা করব, সকলের অন্তরে ধরে রাখতে পারি। এই গ্রাম মানুষ রূপে জন্মানো, এটা তো সৌভাগ্যের ব্যাপার। আর সেই গ্রামে অন্নপূর্ণা, এইরকম গ্রাম পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে, যেখানে দ্বন্দ্ব আছে, বিভেদ আছে, হিংসা আছে, কিন্তু কল্যাণময় কর্মের পথ রোধ করে দেয় এই গ্রামের মানুষ। এতবার উদার তাদের সংস্কৃতি, আপন গতিতে, আপন ছন্দে বহমান। আরো একবার প্রণাম জানিয়ে আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই আছেন বিশিষ্ট শিল্পী ব্যক্তিত্ব, গিটারিস্ট শক্তি পালু মহাশয়।
দুঃখের গান। আশা ছিল, ভালোবাসা ছিল। আমি বুড়ো হয়ে গেছি, আমার আর ভালোবাসা নেই। ঢাকাতে নেই তারা আজ অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। লা 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 la 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 কিছু দামিতা কাছে সহে যে ছেলে কিরে সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে কিছু জাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। লা 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 লা
ছাপা পেল না সে প্রতিভার দামটা অফিসের সোশ্যালি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই লা 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 একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনী কত স্বপ্নের ওঠে এই কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কত জনই এলো গেল কত জনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো লা 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 প্রিয়াঙ্কা বিশ্বকে শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বকে মাঝে আহ্বান জানাচ্ছি। মনে রে
রঙ্গ